মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কয়েকটা ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে বা আশঙ্কা আছে, সেই বিষয়গুলোর দিকে মোটা দাগে দৃষ্টি দেওয়া দরকার। অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশে অতীতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো হয়েছে, একটা তো বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে অতীতে সরকার ডিজিটাল আইনগুলোকে যেভাবে ব্যবহার করেছে, সেই আইনগুলো বাতিল হয়েছে। যে হঠাৎ করেই কিন্তু কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়ার থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না। এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এটা সরকারকে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, মানবাধিকার কমিশন বলে যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন, সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল, সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করবেন, এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে। এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন, সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাই মিলে পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা রেটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত এবং এইটাকে আমরা জাতি হিসাবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। আমরা আশা করব, সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়। থার্ডলি যেটা বলবো, আমার যেটা ইস্যু ছিল সেই বিষয় নিয়েই কথা বলা উচিত। বাংলাদেশে কি ফর্মে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই বিষয়গুলো মানুষ ভুলে যেতে বসেছে। গুম কমিশন যেভাবে তথ্য উদ্ঘাটন করেছেন, তারা বলেছেন, রিপোর্টে দিয়েছেন, কিন্তু এর যে প্রতিদিনের কার্যবিবরণী এবং প্রত্যেকটা মানুষের দুঃখের যে কাহিনী, এগুলো কিন্তু সেইভাবে মিডিয়াতে আসেনি। ইভেন গুমের যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচারাধীন থাকার কারণে অনেক তথ্য প্রকাশের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, যাতে বিচার কার্যে কোনো প্রভাবিত না হয়। ফেসবুকে প্রতিনিয়ত দেখবেন, যখনই আমি কোনো বক্তৃতা দেই যে এরকম একটা ভয়ঙ্কর আয়নাল ঘর ছিল, বলে যে আমি কিন্তু সেই সাইবার বুলিং এর শিকার হই, যে আমি সবচেয়ে নাকি মিথ্যা বানায় কথা বলি। এখন এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনেও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3 জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর ওখানে মাওয়া ঘাটে তুমি থাকবে, তুমি তাকে স্পিডবোট সাপোর্ট দিবে। স্পিডবোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল তো আমাকে সহ 3 জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একজন ভিকটিমকে চোখ খুলে বললো যে তুমি একে গুলি করো। সে অফিসার বললো আমি গুলি করতে পারবো না। এই ছেলেটার দোষ কি? বললো আমি তোমাকে বলছি এটাই কি যথেষ্ট না? বলছে না, এটা যথেষ্ট নয়, আমি এই ছেলের অপরাধ না জেনে তাকে আমি গুলি করে হত্যা করতে পারবো না। তখন সে প্রচন্ড গালাগালি করে তাকে মাথায় গুলি করে দিল এবং তারপরে লাথি মেরে, তখনও পেট কাটা শুরু হয়নি, মাঝে মধ্যে হয়তো পেট কাটা করতো কিনা জানি না, একটা ইটের বস্তা বেঁধে আবার তাকে ফেলে দিল। দ্বিতীয় ছেলেটিকে মারার সময় উনি বলছেন যে তখন আর পিস্তল ব্যবহার না করে ওকে কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে, ইঞ্জেকশনটা দিল। ছেলেটা তখন এরকম গো গো করতে 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 কাঁপতে কাঁপতে সে মারা গেল, ওকেও ইট বেঁধে ফেলে দিল। তৃতীয়টাকেও ইঞ্জেকশন না দিয়ে আবার গুলি করলো। এই যে ইঞ্জেকশন দেয়া
মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একজন ব্যক্তি ছিলেন, আমি নাম উল্লেখ করছি না, সুতরাং এগুলো বিচারের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, রিপোর্টের মধ্যে এগুলো আছে, যে ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পিছন থেকে তাকে তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করা, পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর বিচার টিচার দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল করতো। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো, অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইনজেকশন দিয়ে মেরেই ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, বলতো যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, যে জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো, অসহ যন্ত্রণা হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ, শত শত, গুম কমিশন কয়শো, সেভারেল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন, আমরা সেভারেল হান্ড্রেডস ডিল করছি এখন। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকারের যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন না, তখন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে। এই যে ঘৃণ্য অপরাধ যারা করে যাচ্ছে, আজকে হয়তো তারা ক্ষমতা এসে ভেবে যাচ্ছে যে এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত। কোনো কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত না। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর ওই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটাবে, ঝাড়ু দিয়ে মারবে। জুলাই কি অভ্যুত্থান, বিপ্লব, কিসের বিপ্লব? তো খুন খারাপই করেছে, সব খুনি। বিপ্লব কখনো এইভাবে হয় না। তারা তো খুন করেছে, মানুষকে একের পর এক হত্যা করেছে, যে জন্য এই সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। খুন, অগ্নিসন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা নিজে হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, কোপানো, চাইনিজ করে দিয়ে কোপানো, নানাভাবে মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই 7.62 বুলেট ব্যবহার করে মানুষ খুন করা, এই সমস্ত হত্যাকাণ্ডই তো তারা করেছে এবং নির্যাতন করেছে। এমনকি মারার পরে যখন আহত, তাকে চিকিৎসাটা বন্ধ নিতে দেয় না, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারে, অ্যাম্বুলেন্স ভাঙে, হাসপাতালের থেকে সেখানে যে মারে। এ কি বর্বরতা, কি জঘন্য এগুলি! এরা জানোয়ারেরও অধম। এদের কোনো ক্ষমা নেই, বিচার একদিন এদের হবেই, জনগণই বিচার করবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তো আমি কি বলছি, অবশ্যই তারা সাজা পাবে, জনগণই ওদেরকে পিটাবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, কাজ নেই, যুব সমাজ কাজ পাচ্ছে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকের কাজ নাই, সার নাই, সেচ দিতে পারে না, কৃষক ফসল তুলতে পারে না, মাঠের ফসল চিটা হয়ে যাচ্ছে। আমি জানি না সামনে মানুষকে কি দিয়ে খাবার দেবে, কিভাবে চলবে। ভ্যাকসিনের অভাবে শিশুকে হত্যা করলো, ভ্যাকসিন কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? এখানে আমার প্রশ্ন। 2024-25 অর্থ বছরে আমি বাজেট দিয়ে যাই, 7,97,000 কোটি টাকার বাজেট। তখন আমাদের জিডিপি 2023 সালে, সেখানে তো আমরা প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের আমার জিডিপি আমি তুলেছিলাম। কিছু লোন টোন শোধ দেওয়া প্রায় 448 বিলিয়ন তো ছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগই তুলেছিলাম, এবারে 6 ভাগের উপরে। অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, মজবুত ছিল। আজকে সেখানে দারিদ্র্যের হার বেড়ে গেছে, হতদরিদ্রের হার বেড়ে গেছে, কোনো বিনিয়োগ নাই, আমদানি নাই, রপ্তানি নাই, সব কমে গেছে। বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আমরা একটা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ হয়েছিল, ঠিক তখন এই বর্বরগুলি, খুনিরা ক্ষমতা দখল করে। সবচেয়ে বড় বাটপার হলো ইউনূস। সারা বিশ্বকে সে সবার সাথে বাটপারি করেছে, একটা মিথ্যা আবহাওয়া সৃষ্টি করেছে, সব জায়গায় একটা ভালো মানুষের চেহারা নিয়ে এসেছে, কিন্তু তার সেই বিভৎস চেহারা আজকে জনগণের সামনে। একের পর এক মিথ্যা কথা বলা ছাড়া তারা কিছুই করেনি। আর ইউনূসের এই বাটপার, ইউনূসের ছত্রছায়ায়
বিএনপি, জামাত আর ওই এনসিপি নামে কতগুলি যারা মানে কেউ ছাত্রলীগ করে গেছে, এটা যেন মনে হয় যেন কাকের বাসার কোকিলের ছানা, সেইভাবেই এগুলি নিজেদের তৈরি করে এখন এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ জনগণের সংগঠন। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। ওরা ওরা যে এত নাচানাচি করে, ওরা কাদের দ্বারা তৈরি? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি মোস্তাক জিয়া। আমার মা, আমার ৩ ভাই, ২ ভাইয়ের বউ, আমার আত্মীয় পরিবার পরিজন সহ ১৮ জন সদস্য হত্যা করেছে এবং যারা হত্যা করেছিল তাদেরকেও ইন্ডেমনিটি দায় মুক্তি দিয়েছিল। সেই খুনি জিয়া, তার পকেট থেকে বের হওয়া হলো বিএনপি। আর জামাত হচ্ছে যুদ্ধাপরাধী। ৭১ সালে হত্যা চালিয়েছে, ৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ৭১ সালে তাদের সেই আলবদর রাজাকার আল শামস বাহিনী করে যেভাবে নির্যাতন করেছে, লুটপাট করেছে, সে যুদ্ধাপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। তাদেরই দল হচ্ছে জামাত। কাজে এরা আর এনসিপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের হাত দিয়ে অবৈধ দল। এদের কোনো জনগণের কাছে কোনো তো অবস্থান নাই। ক্ষমতা আসতে না আসতে অজস্র টাকার মালিক, জনগণের পকেট খালি, ওই ইউনূস, তারেক আর তাদের চামুন্ডাদের পকেট ভারী। আর এদিকে অত্যাচার করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ফ্যাসিস্ট কে? তুলনা করে দেখেন তো। আওয়ামী লীগ আমলে ১৫ বছর ৭ মাস আমরা ক্ষমতায় ছিলাম, আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য কাজ করেছি, ওই প্রতিহিংসা পরায়ণতা আমাদের ছিল না। কিন্তু এখন যখন আমার নেতা কর্মীদের উপর চরম নির্যাতন করে, ঘরে ঘরে আজকে শিশু হত্যা করলো তারা ভ্যাকসিনের অভাবে, সমস্ত টাকা মেরে খেয়েছে। ৪১,০০০ কোটি টাকা আমি বাজেটে রেখেছিলাম এই ভ্যাকসিন সহ চিকিৎসার জন্য, সব টাকা মেরে দিয়েছে। আর শত শত মাইল কোল খালি করেছে। আর তার উপর আমাদের প্রায় ১০,০০০-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করে, তাদেরকে গুম করে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তো কোনো সীমা নেই। আর সব হত্যা মামলা বাংলাদেশের সবচেয়ে সস্তা। তো এদের অন্যায় অবিচার যে পর্যায়ে চলে গেছে, এদের পতন খুব অবশ্যম্ভাবী এবং পতন তাদের হবেই হবে। আমাদের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেটা করেছিল তারা নিজেরাই নিজেদের অপকর্মেই মানুষের কাছে তা আজকে হেয় হয়ে গেছে। এবং তারা যেটা মিথ্যাবাদী, খুনি, জঙ্গি, আজকে জঙ্গিদের রাজত্ব। কিন্তু আমি যে ১৪০০ লোককে মারলাম তার তালিকা তো দিতে পারলো না। আমি কেন মানুষ খুন করতে যাবো? আমি মানুষ খুন করি নাই, আমি মানুষকে বাঁচিয়েছি সবসময়। কাজে আমি আজকে এটাই বলবো যে এদের নির্যাতন অত্যাচার চরম হয়ে গেছে। আজ ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, সার নাই, সব দিকে নাই। গেল কোথায় সব কিছু? আমি তো সবই রেখে এসেছিলাম। লুটে খেয়ে টাকা পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরা ওই মিথ্যাচার আর নির্যাতন আর খুনই করতে পারে। কাজে এটা আমি বলতে চাই, আমি দেশবাসীকে বলতে চাই যে এদের নির্যাতন অত্যাচার করতে 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 তাদের পাপের ঘরা আজকে পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পতনের সময়, এবং সেই পতন খুব দ্রুতই হবে। পতন অবশ্যম্ভাবী। কারা আপনাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হিসাব রাখেন। আমরা কখনো প্রতিহিংসা করি না, কিন্তু মানুষের জানমাল রক্ষা করা, মেয়েদের ইজ্জত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে কোনো মা বোনের ইজ্জত নাই বাংলাদেশে। তা আমি এটুকুই বলে শেষ করি যে আজকে যে অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে, দিন একদিন আসবেই, প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেয়। আর আমি তো আছি, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ যেভাবে হোক আমাকে বারবার বাঁচিয়ে রেখেছেন। কারণ বাঁচিয়ে রেখেছেন একটাই কারণে, আমি জানি আজকে যাদের চেহারা পরিষ্কার হয়ে গেল, ওই আলবদর রাজাকার, আল শামস আর পাকিস্তানি হানাদার বাহিনীর যত জারন্তানরা, তাদের চেহারাটা মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেল। যারা এদেশের স্বাধীনতা চায় না, মানুষের জীবনে শান্তি চায় না, সুখ চায় না, অর্থনৈতিক উন্নতি চায় না, তাদের চেহারাটা দেখানোর জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, আবার বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ইজ্জত পাবে, সম্মান পাবে, মাথা উঁচু করে চলবে। জাতির পিতার সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।